প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের এই ভৌতিক ঘটনাগুলো শুনছেন, তো আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমি অভি আছি আপনাদের সাথে। আজকে যে প্রথম ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, তো এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন পলাশ ভাই, এবং এই ঘটনাটি পলাশ ভাইয়ের গ্রামের এক পাড়া প্রতিবেশীর সাথে ঘটে যাওয়া। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি হচ্ছে একটি ভুতুরে রাস্তাকে কেন্দ্র করে। দেখা যায় যে বাড়ি ফেরার পথে তো ওই লোকের সাথে অনেক কিছু ঘটে গিয়েছিল, ভৌতিক ঘটনা আর কি। যাই হোক, তো যার সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া তার নাম হচ্ছে জাবেদ। তো সেই জাবেদ ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটে যাওয়া, আর এই ঘটনাটি আজ থেকে প্রায় 17 বা 18 বছর আগে ঘটে যাওয়া। যাই হোক, সেই জাবেদ ভাই তিনি একজন কাঠমিস্ত্রি ছিলেন। কাঠমিস্ত্রি বলতে তিনি যেমন একটি দোকানে কাজ করতেন বা বাসা বাড়িতে গিয়ে কাজ করতেন, যেমন টেবিল, চেয়ার, খাট এগুলো বানায় দিতেন বা ডিজাইন করতেন, এরকম আর কি একজন কাঠমিস্ত্রি ছিলেন। তো তাদের বাড়িটা হচ্ছে গ্রামের ভিতরে, এবং ওই জাবেদ ভাই যেখানে কাজ করেন, তো ওইটা হচ্ছে জাবেদ ভাইদের বাড়ি থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে একটি বাজার ছিল। তো সেই বাজারে একটি দোকান ছিল, সেই দোকানেই ওই জাবেদ ভাই কাঠমিস্ত্রি হিসাবে আর কি কাজ করতেন। যাই হোক, তো এরকম প্রত্যেক দিন তিনি সকালে ওই দোকানে যাইতেন, গিয়ে কাজ করতেন এবং রাত হলে বাড়িতে ফিরতেন। কিন্তু বাড়িতে ফেরার পথে তাদের বাড়ির এলাকাতেই একটি জায়গা পড়ে, এবং ওই জায়গাটির নামে আর কি হয়ে গেছে একটা, গ্রামের সকলেই চেনে আর কি ওই জায়গাটা ভুতুরে রাস্তা নামে আর কি সবাই চিনত। কারণ দেখা যায় যে ওদিক দিয়ে যদি মানুষ যাওয়া আসা করত তাহলে অনেক ধরনের ঘটনায় ঘটতো আর কি। তাই ওই রাস্তা দিয়ে সব সময় মানুষজন চলাচল করতো না। যদি একসাথে 4-5 জন লোক থাকতো তাহলে ওই রাস্তাটা ইউজ করতো, তাছাড়া একাই কখনো ওই রাস্তা দিয়ে কেউ যেত না। কিন্তু জাবেদ ভাই তিনি একজন সাহসী মানুষ ছিলেন, এবং তিনি প্রত্যেক দিন রাত্রেবেলা ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তো যাই হোক, এরকম একদিন জাবেদ ভাই সকালবেলা তিনি তার ওই দোকানে যায়। দোকানে গিয়ে তিনি সব কাজকাম করতে থাকে। তো যখন তিনি বাড়িতে ফিরবেন তখন রাত ধরুন 11:30 বা 12টার মতো বাজে, এবং তাকে ওই ভুতুরের রাস্তা, ওই রাস্তা দিয়ে আর কি আসতে হবে। যাই হোক, জাবেদ ভাই পুরো রাস্তা ভালোভাবে আসে, তাদের এলাকার যে রাস্তাটি, তো ওই রাস্তা দিয়ে আসতে ধরলে দেখা যায় যে সাইড দিয়ে অনেক গাছগাছালি পড়ে, পুকুর পড়ে, কবরস্থান পড়ে, অনেক বাঁধঝাড় পড়ে। এরকম একটি গ্রামের রাস্তাগুলো আমরা সকলেই জানি যে একটু ভুতুরে টাইপের হয়ে থাকে। রাত্রেবেলা একা চলতে গেলে আপনার ভয় পাওয়া লাগবে না, দেখবেন যে অটোমেটিক আপনাদের ওই রাস্তাগুলো দিয়ে চলতে একটু শরীরটা শিউরে ওঠে, অটোমেটিক একটা ভয় চলে আসে। যাই হোক, তো এরকম জাবেদ ভাই কাজকাম সেরে বাড়িতে ফিরতেছিলেন রাত 11:30 বা 12টার মতো বাজে। তো তিনি যখন ওই রাস্তা দিয়ে আসতেছিলেন, তো আসতেছেন যখনই ওই কবরস্থানের কাছে জাবেদ ভাই আসে, তিনি খেয়াল করে যে তার পিছনে কেউ একজন হেঁটে হেঁটে আসতেছে। তিনি কিন্তু ভয় পাচ্ছিলেন না, তিনি খেয়াল করে যে তার পিছনে কেউ একজন হেঁটে হেঁটে আসতেছে। তো জাবেদ ভাই যখন পিছনের দিকে তাকানোর পর দেখতে পারে অনেক লম্বা একটি লোক, যার পরনে সাদা জুব্বা, পাঞ্জাবি, এরকম হুজুর টাইপের একজন লোক, অনেক লম্বা। ওই রকম লম্বা লোক তিনি কখনোই দেখে নাই। যাই হোক, ওই লোকটি তার পিছন পিছন হেঁটে হেঁটে আসতেছে। তো জাবেদ ভাই ওখানে দাঁড় হওয়ার পর লোকটি যখন সামনে আসে, তো জাবেদ ভাই আর কি ওই লোকটাকে সালাম দেয়। সালাম দেওয়ার পর ওই লোকটা জাবেদ ভাইয়ের দিকে অনেক
চোখ গরম করে তাকায়। সালামের তো উত্তর নেয়ই নাই, কিন্তু জাবেদ ভাইয়ের দিকে অনেক রাগান্বিতভাবে তাকায়। তাকানোর পর জাবেদ ভাই তিনি যখন ভালো করে খেয়াল করে, দেখে ওই হুজুর টাইপের লোকটির চোখগুলো অনেকটা লাল, মানে একদম লাল ডিপ ডিপে। তখনই আর কি জাবেদ ভাই একটু ভয় পেয়ে যায় যে আসলে এত লম্বা লোক এবং চোখগুলো এত লাল, আমি সালাম দিলাম উত্তরই দিল না, আমার দিকে এইভাবে রাগান্বিত অবস্থায় কেন তাকিয়ে আছে। যাই হোক, তো যখন জাবেদ ভাই নানান ধরনের প্রশ্ন করতে থাকে, তো ওই লোকটি কোনো উত্তর দেয় না। লোকটি জাবেদ ভাইয়ের আর কি সামন দিয়ে হাঁটতে শুরু করে, মানে সামনে সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। যাই হোক, জাবেদ ভাইও ওই লম্বা লোকটির পিছে পিছে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এক পর্যায়ে জাবেদ ভাই যখন বাড়ির কাছাকাছি আসে, তখনই ওই লোকটা থেমে যায়। ওই লোকটা থামার পর জাবেদ ভাই ওই লোকটার পাশ কাটিয়ে একটু সামনে যায়। সামনে যাওয়ার পর জাবেদ ভাই ভাবে যে তিনি আর পিছনে তাকাবে না, কারণ তার মনের ভিতর কেমন জানি একটা সন্দেহ হয়েছিল। যাই হোক, তিনি যখন একটু সামনে যায়, যাওয়ানোর পর ওই জাবেদ ভাই খেয়াল করে তাকে পিছন থেকে ওই লোকটা বলে ওঠে, আজকে তুই বেঁচে গেলি শুধুমাত্র তোর সালামের কারণে। তো জাবেদ ভাই অনেক ভয় পেয়ে যায়। যখনই পিছনের দিকে তাকায়, তিনি দেখতে পায় যে আসলে ওইটা কোনো মানুষ না। এতক্ষণ তো জাবেদ ভাই দেখেছেন যে একটি হুজুর টাইপের লোক, কিন্তু যখনই ওই লোকটা বলে ওঠে যে আজকে তুই শুধু খালি বেঁচে গেলি তোর সালামের কারণে। যাই হোক, যখনই জাবেদ ভাই পিছনে তাকায়, তিনি দেখে যে মানুষের মতোই আর কি হাত পা, কিন্তু তার চেহারাটা একদম বিশ্রী। অনেক বড় একটা মাথা, যার চোখগুলো কপালে এবং মুখ নেই, এইরকম বিভৎস একটা চেহারা। তো জাবেদ ভাই সাথে সাথে ভীষণ ভয় পেয়ে যায়, এবং যখন ওই ভয়ঙ্কর জিনিসটাকে দেখে, তিনি সাথে সাথে ওখান থেকে দৌড় দিয়ে তো বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পর তিনি কাউকে কোনো কিছু বলে না, তিনি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। তো ঘুমানোর পর যাই হোক, পরের দিন সকাল হয়। তো জাবেদ ভাই কিন্তু বেশি একটা ভয় পায়নি, তিনি শুধু তখনই ভয় পেয়েছিল যখন ওই লোকটা বলেছিল যে আজকে শুধু তুই বেঁচে গেলি তো সালামের কারণে। তো জাবেদ ভাই তখনই শুধু একটু ভয় পেয়েছিল। তো পরের দিন আবারও তিনি কাজে যায়। কাজে যাওয়ার পর যখন রাত হয় 11টা বা 11:30টার মতো বাজে, তিনি আবারও ওই একই রাস্তা দিয়ে আসতে ধরেন। ওই একই কবরস্থানের কাছে যখন তিনি আসার পর তিনি দেখে যে 6 থেকে 7টি ছোট ছোট বাচ্চা ওখানে কবরস্থানের সাইডে খেলা করতেছে। জাবেদ ভাই দেখে তো ভীষণ অবাক হয়ে যায় যে এত রাত্রেবেলা এই ছোট ছোট বাচ্চাগুলো কোথায় থেকে এসেছে এবং এগুলো কার বাচ্চা এখানে এই কবরস্থানের পাশে এরকম খেলাধুলা করতেছে, এরকম তিনি আর কি দেখতে পায়। তো জাবেদ ভাই দেখে যে বাচ্চাগুলোর পরনে কোনো কাপড় নেই, সবগুলো উলঙ্গ, এবং সবগুলো বাচ্চা দেখতে একই রকম, মাথায় কোনো চুল নেই, কিন্তু তাদের চোখগুলো কেমন জানি অনেক বড় বড়। ওই বাচ্চাগুলো ওখানে খেলা করতেছে, একজনের উপরে একজন উঠতেছে, আরেকজনের উপরে আরেকজন উঠতেছে এবং দৌড়ে দৌড়ে নামতেছে, একজনের উপরে একজন উঠে লাফ দিচ্ছে মাটিতে, এরকম। তখন জাবেদ ভাইয়ের একটু আর কি মনের ভিতর সন্দেহ হয় যে এত রাত্রেবেলা এত ছোট ছোট বাচ্চা এই কবরস্থানের পাশে তো থাকার কথা না, কারণ আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না। তখন জাবেদ ভাই ভাবে যে আসলে এগুলো মানুষ না অন্য কিছু, আমাকে এরকম ভয় দেখানোর চেষ্টা করতেছে না তো, এরকম আর কি ভাবে। যাই হোক, তো জাবেদ ভাই ওই বাচ্চাগুলোকে দেখে আর কি একটু তার হাঁটার স্পিরিটটা বাড়িয়ে দেয় এবং তিনি জোরে জোরে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে থাকে। তো যখনই বাড়ির দিকে আসতে ধরে, তো জাবেদ ভাই খেয়াল করে এবং শুনতে পায় পিছনে ওই বাচ্চাগুলো অনেক কান্না করতেছে, অনেকটা কান্না করতেছে ওই কবরস্থানের পাশেই। তো যখনই কান্নার আওয়াজ শোনে, তো জাবেদ ভাই পিছনের দিকে তাকায়। তাকানোর পর তিনি যে জিনিসটা দেখে, তিনি দেখে যে ওই সবগুলো বাচ্চা শূন্যের উপরে দাঁড় হয়ে কান্না করতেছে এবং অনেক বড় বড় চোখ করে ওই জাবেদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এইটা দেখার পর তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না, ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সবগুলো বাচ্চায় মাটিতে দাঁড় না হয়ে শূন্যের উপরে দাঁড় হয়ে বিশাল বড় বড় চোখ করে ওই জাবেদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো তিনি
এই দৃশ্যটা দেখার পর একটু বেশি ভয় পেয়ে যায় এবং তিনি দোয়া দৌলত পড়তে থাকে এবং তিনি হাঁটার স্পিডটা একটু বাড়িয়ে দেয়। তো তিনি যাচ্ছেন, তো পিছনে আর একবারও তাকায়নি। তো ওখান থেকে যাওয়ার পর সামনেই একটি খালের মতো পড়ে আর কি, রাস্তার সাইডেই যেমন জমি ছিল, ওই জমি থেকে মানুষ কিছু পরিমাণ মাটি কেটে আর কি নিয়ে গেছে। তো একটু গর্তর মতো হয়ে আছে আর কি, মাটি কাটলে তো একটু গর্তের মতোই হয়। তো ওখানে একটু পানি জমে ছিল। যাই হোক, তো জাবেদ ভাই যখন ওই খালটার বা ওই জমিটার কাছে যায় এবং ওখানে কাদামাটি ছিল, তো জাবেদ ভাই যখন ওই জায়গাটার কাছে যায়, যাওয়ার পর জাবেদ ভাই দেখে যে একজন বৃদ্ধ মহিলা তিনি রাস্তা পার হয়ে মানে লাঠিতে ভর দিয়ে রাস্তা পার হচ্ছেন। জাবেদ ভাই এটা দেখতে পায় এবং পরনে একটি সাদা শাড়ি পরা, মাথায় কাপড় দেওয়া, চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু জাবেদ ভাই বুঝতে পারে একজন বৃদ্ধ মহিলা তিনি রাস্তার এক সাইড থেকে ওই যেদিকে আর কি খালটা ছিল ওই খালের দিকে যাচ্ছে। তখন জাবেদ ভাই একটু সাহস পায় যে একজন মহিলাকে পেয়েছি, যাক আর কোনো সমস্যা হবে না। তো জাবেদ ভাই ওই মহিলাটার থেকে বেশ কিছুটা দূরে ছিল। তো দূরে থাকার পর জাবেদ ভাই দেখে যে ওই মহিলাটি আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে, কুজো বুড়ির মতো আর কি, তো লাঠিতে ভর দিয়ে রাস্তা পার হয়ে যে খালটা ছিল ওই খালের ভিতরে পড়ে গেল। ওই জাবেদ ভাই কিন্তু দূর থেকে এটা দেখতে পারে যে ওই মহিলাটি রাস্তা পার হয়ে খালের ভিতরে পড়ে গেল রাস্তা থেকে। তো জাবেদ ভাই ভীষণ অবাক হয়ে যায় যে মহিলাটি রাস্তা পার হতে গিয়ে পড়ে গেল। তো জাবেদ ভাই দৌড়ে ওই মহিলাটির কাছে যায়। কাছে যাওয়ার পর জাবেদ ভাই দেখতে পায় যে মহিলাটি ওখানে পড়ে আছে, কিন্তু তার চেহারা দেখা যাচ্ছে না। যেরকম করে ঘুমটা দেওয়া ওই রকম ঘুমটা দেওয়াই আছে। এবং তিনি খেয়াল করে কি রে, মহিলাটি রাস্তা পার হতে গিয়ে কেন পড়ে গেল। যাই হোক, জাবেদ ভাই প্রথমে কিন্তু মানুষই মনে করেছিল। তো জাবেদ ভাই ভাবে যে হয়তো বৃদ্ধ মহিলা চোখে দেখে নাই পড়ে গেছে, তো তাকে একটু সাহায্য করি। প্রিয় লিসেনার্স, তো জাবেদ ভাই কি করে ওই খালটার ভিতরে নামার পর ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞেস করে যে আপনি কি চোখে দেখেন না এবং আপনি কি অন্ধ নাকি, এইভাবে পড়ে গেলেন রাস্তার সাইড দিয়ে, তো আমাকে ধরুন, আমি আপনাকে রাস্তায় তুলে দিচ্ছি। জাবেদ ভাই কিন্তু তখনও মানুষ মনে করেছিল, কিন্তু জাবেদ ভাই ওই মহিলাটার কোনো চেহারা দেখে নাই। তো জাবেদ ভাই যখন হাতটা বাড়িয়ে দেয় ওই মহিলাটার দিকে, তো ওই মহিলাটা জাবেদ ভাইয়ের দিকে কোনো হাত বাড়াচ্ছিল না। যাই হোক, জাবেদ ভাই যখন হাতটা বাড়িয়ে দেয়, তো জাবেদ ভাই খেয়াল করে যে এখানে তো অনেক কাদামাটি, এই মহিলাটা যেখানে পড়ে গেল, তো তার শরীরে কোনো কাদা নেই, কোনো কিচ্ছু নেই। একজন যদি মানুষ ওখানে হাঁটে বা পড়ে যায়, শরীরে কিন্তু কাদামাটি থাকার কথা, কিন্তু ওই জাবেদ ভাই দেখে যে না, তার শরীরে কোনো কাদামাটির চিহ্নই নেই। তো তিনি ভীষণ অবাক হয়ে যায়। যাই হোক, জাবেদ ভাই যখন হাতটা বাড়িয়ে দেয়, তখনই ওই বৃদ্ধ মহিলাটি হাতটা ধরেই জাবেদ ভাইকে একটা টান দেয় এবং টান দিয়ে ওই খালের ভিতরে নিয়ে আসে। তো খালের ভিতরে নিয়ে আসার পর তখনই জাবেদ ভাইয়ের যে ঘাড়, ওই ঘাড়টা ধরে জাবেদ ভাইকে ওই কাদামাটির নিচে গাড়তে শুরু করে বা গাড়ার চেষ্টা করে। তার মাথাটা ওই বৃদ্ধ মহিলা আর কি কাদামাটির ভিতরে গাড়ার চেষ্টা করে। তো ওই জাবেদ ভাই একটু শক্তিশালী লোক ছিল, তিনিও ওই বৃদ্ধ মহিলার সাথে ধস্তাধস্তি করতে শুরু করে আর কি। তো এক পর্যায়ে দেখা যায় যে ওই মহিলাটার সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি হয়। তখনই ধস্তাধস্তি করতে করতে ওই বৃদ্ধ মহিলার ঘোমটাটা এবং শাড়ি দিয়ে যে মুখটা ঢাকা ছিল সাদা শাড়ি দিয়ে, ওইটা সরে যায়। তখনই দেখে জাবেদ ভাই যে ওই বৃদ্ধ মহিলাটির চামড়াগুলো, মুখের যে চামড়া, সেগুলো একদম ঝুলে গেছে এবং চোখ নেই, তার মুখের ভিতর কোনো চোখই নেই। এবং জাবেদ ভাই আরও খেয়াল করে যে ওই বৃদ্ধ মহিলাকে দেখে মনে হচ্ছে তার বয়সটা এতটাই বেশি, মনে হচ্ছে যে 250 বছরের বৃদ্ধ মহিলা, এরকম তার মনে হচ্ছিল। তিনি যখন ওই বৃদ্ধ মহিলার চেহারাটা দেখতে পায়, তিনি অটোমেটিক মানে তার শরীরে আর শক্তি পায় না, ভীষণ ভয় পেয়ে যায়। তো এক পর্যায়ে ওই বৃদ্ধ মহিলাটি আর কি তাকে ওই কাদামাটির ভিতরে গাড়ার চেষ্টা করে। তো কাদামাটিতে গাড়ার চেষ্টা করে,
জাবেদ ভাইও ছোটাছুটি করার চেষ্টা করে এবং চিৎকার করতে থাকে, কিন্তু জাবেদ ভাইয়ের গলা থেকে কোনো পরিমাণের আওয়াজ বের হচ্ছিল না। যাই হোক, তো জাবেদ ভাইয়ের আর কি কপালটা অনেক ভালো ছিল, তিনি ওখান থেকে কোনোভাবেই ছুটতে পারছিল না ওই বৃদ্ধ মহিলার হাত থেকে। ওই বৃদ্ধ মহিলার এতটাই নাকি শক্তি ছিল যে জাবেদ ভাই কোনোভাবে ছুটতে পারছিল না। যাই হোক, তো জাবেদ ভাইয়ের কপালটা ভালো ছিল, জাবেদ ভাই ওখানে ধস্তাধস্তি করতেছিল। তো হঠাৎ করেই একটি ভ্যান চালক বা ভ্যান নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই নাকি ওই ভ্যান চালক খেয়াল করে যে ওই জাবেদ ভাই অদৃশ্য কোনো কিছুর সাথে ওখানে আর কি লড়াই করতেছে। ওই ভ্যান চালক এটা দেখতে পারে যে ওই কাদামাটির ভিতরে জাবেদ ভাই একাই একাই একবার নিচে পড়ে যাচ্ছে, একবার উঠতেছে, এবং ওই ভ্যান চালক বুঝতে পারে যে জাবেদ ভাই কারোর সাথে মারামারি করতেছে, বা আমরা যদি কারোর সাথে পাচড়াপাচড়ি করি তো কীরকম হবে। তো ওই জাবেদ ভাই ওইটা করতেছিল এবং ওই ভ্যান চালক এটা দেখতে পায়। তো ভ্যান চালক যখন জাবেদ ভাইকে ডাক দেয়, তো ডাক দেওয়ার সাথে সাথে জাবেদ ভাই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তো তখন ওই ভ্যান চালক জাবেদ ভাইকে ওখান থেকে তোলে। ভ্যান চালক কিন্তু গিয়ে কাউকে দেখতে পারেনি। জাবেদ ভাই যে দেখেছিল একটা বৃদ্ধ মহিলা, তাকে কিন্তু দেখতে পারে নাই ওই ভ্যান চালক। ওই ভ্যান চালক শুধু দেখেছে যে জাবেদ ভাই একাই একাই কেমন যেন ধস্তাধস্তি করতেছে বা মারামারি করতেছে ওই কাদামাটির ভিতরে। তো যখনই ওই ভ্যান চালক জাবেদ ভাইকে ডাক দেয়, তখনই জাবেদ ভাই অজ্ঞান হয়ে যায়। ওই ভ্যান চালকটা জাবেদ ভাইকে চিনত। তখনই ওই ভ্যান চালকটা জাবেদ ভাইকে তুলে, এবং ওখানে পানি ছিল, পানি দিয়ে মুখটা ধুয়ে নেয়, কারণ তার মুখে অনেক কাদামাটি ছিল, নাকে মুখে কাদামাটি দিয়ে ভরা ছিল। ওই ভ্যান চালকটা জাবেদ ভাইকে ভ্যানে তুলে নেয়, নেওয়ার পর তার বাড়িতে নিয়ে যায়। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে জাবেদ ভাইয়ের বাড়ির যে লোকজন ছিল সকলকে ডাকা হয়। ডাকার পর ওই ভ্যান চালক বলে যে এরকম দেখি যে খালের ভিতরে এরকম করতেছে। আর কি ওই ভ্যান চালক যতটুকু দেখেছিল সেতটুকু তার ওই ফ্যামিলি মেম্বারদেরকে বলে। তো তার ফ্যামিলি মেম্বাররা জাবেদ ভাইকে ধরে বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তার শরীরটা পরিষ্কার করে এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তো পরের দিন সকালবেলা আর কি জাবেদ ভাইয়ের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর জাবেদ ভাইকে জিজ্ঞেস করা হয় যে আসলে কি হয়েছিল। তখন পুরোপুরি ওই প্রথম থেকে ঘটনা, ওই যে হুজুর টাইপের লোকটাকে দেখেছিল ওখান থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা তার ফ্যামিলি মেম্বারদেরকে বলে, এবং ওখানে আরও লোকজন ছিল তাদেরকেও বলে যে এরকম রাস্তা দিয়ে আসার সময় 2-3 দিন হয় আমার সাথে এরকম ঘটনা ঘটে গেছে। তো আমি কাউকে বলি নাই, কিন্তু এরকম আমাকে ওখানে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। যাই হোক, সব ঘটনা আর কি জাবেদ ভাই সবাইকে খুলে বলে। তো দেখা যায় যে ওই ঘটনার পর জাবেদ ভাই প্রায় 15-20 দিন বিছানায় পড়ে থাকে এবং কোনো কিছু খাইতে পারে না বা ভালো মতো হাঁটাচলা করতে পারে না। তো 21 দিনের মাথায় গিয়ে জাবেদ ভাই মারা যায়। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি ঘটার পর 21 দিন পর আর কি জাবেদ ভাই মারা যায়। তো এই ছিল মূলত ঘটনাটি। প্রিয় লিসেনার্স, অনেক দুঃখের একটি ঘটনা শুনলাম এবং ভয়ঙ্করও ছিল ঘটনাটি। এরকম ঘটনা যেন কারো সাথে না ঘটে, আমরা এটাই চাই। যাই হোক, তো পলাশ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম ভয়ঙ্কর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তো শেষটা একটু দুঃখজনক ছিল, এই ঘটনাটির কারণে জাবেদ ভাই মারা যায়। এটা আমরা কখনোই চাইবো না যে এরকম ঘটনা কারোর সাথে ঘটুক। আশা করি পলাশ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার, যারা এখনও ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অতি দ্রুত ভূতের খোঁজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, এইরকম বা অন্যরকম মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাগুলো শোনার জন্য। প্রিয় লিসেনার্স, তো আজকে এই একটি ঘটনায় থাকলো, আবারও কথা হবে আপনাদের সাথে অন্য কোনো এপিসোডে, অন্য কোনো ঘটনায়। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।